হিয়াদতিহু গল্পের 4তম অংশ। মেঘের হাঁটতে হাঁটতে হঠাৎ আহানের দিকে চোখ পড়তেই ওর পাটা থেমে গেল। ও ভ্রু কুঁচকে আহানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল এইসব আবার কি। এতক্ষণ তো সব ঠিকই ছিল, এখন আবার এইগুলো কোথা থেকে আসলো। মেঘ ভ্রু নাচিয়ে আহানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এইসব আবার কি? এতক্ষণ তো জিন্সের সাথে শার্ট পরেছিলেন, তাহলে হঠাৎ করে আবার হুডি আর মাস্ক কেন পরলেন? আহান নিজের মতো করে সামনে হাঁটতে হাঁটতে বলল, এগুলো পরেছি যাতে আমাকে কেউ চিনতে না পারে, সেই জন্য। মেঘ আহানের সাথে দ্রুত তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে ব্যঙ্গাত্মক স্বরে বলল, আপনি কি নিজেকে বলিউড মুভির সালমান খান মনে করেন, যে যেখান থেকে হেঁটে যাবেন সবাই আপনাকে দেখেই চিনে ফেলবে, তারপর অটোগ্রাফ আর সেলফি নেওয়ার জন্য ভিড় করবে? জি না ম্যাম, আমি এই হুডি আর মাস্কটা ফ্যানদের থেকে বাঁচার জন্য পরিনি, আমার বিপরীত পক্ষের সেওদের হাত থেকে বাঁচার জন্য পড়েছি। আপনি তো আবার মহান একজন ব্যক্তি, গার্ড সাথে নিয়ে কোথাও যেতে চান না? গার্ডদের সাথে নেওয়াটা নাকি আপনার কাছে শো অফ লাগে? তা এখন যদি আমাকে কেউ চিনে ফেলে আর আমাদের উপর অ্যাটাক করে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? আর আমি তো আর আপনার বলিউড মুভির সালমান খান না যে সবাইকে ঢুসুম ডাসুম মেরে গুন্ডাদের হাত পা ভেঙে দিব। মেঘ মুখ বাঁকিয়ে বলল, নিজের প্রোটেক্ট নিজে যখন করতেই পারেন না, তখন এত শ্যাও বানানোর কি দরকার? আর এই আপনার সাহসের নমুনা, এত মানুষের মধ্যেও ভয় হুডি পরে ঘুরছেন। মেঘের কথায় আহানের পা দুটো স্থির হয়ে গেল। আহানকে এভাবে হঠাৎ দাঁড়াতে দেখে মেঘও দাঁড়িয়ে গেল। আহান তীক্ষ্ণ চোখে মেঘের দিকে তাকিয়ে বলল, আহান খানের সাহস সম্পর্কে তোমার বিন্দুমাত্রও ধারণাই নেই মেঘ। আর ভয়? ভয় জিনিসটা আমার মধ্যে ছোট্টবেলা থেকেই নেই। কথাটা বলে আহান আরও এক পা মেঘের সামনে এগিয়ে গিয়ে বলল, যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে একটা ছোট্ট পরীর প্রতি দুর্বলতা, যার গায়ে এক চুল পরিমাণ আঘাত লাগলেও আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। ইচ্ছে করে সবকিছু জ্বালিয়ে শেষ করে দেই। আর তাই তো হুডি পরে মুখে মাস্ক পরে নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছি, যাতে কেউ আমার ক্ষতি করতে এসে আমার ছোট্ট পরিটার ক্ষতি করে না ফেলে। কথাটা বলেই আহান সামনের দিকে হাঁটা দিল। আর মেঘ সেখানেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে অবাক চোখে আহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরছে, এসব কি বলে গেল আহান? আর কেনই বা বলল? মেঘদের বাড়ির গেটের সামনে অসহায় ফেস করে একে অপরের দিকে তাকিয়ে আছে সারিকা এবং সাইফা। ওদের থেকে কিছুটা দূরে মিহির আর আহির ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। আহির মুখ থেকে বিরক্তকর একটা চ শব্দ উচ্চারণ করে বলল, কি সমস্যা তোদের? এখনো সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠবি না? অলরেডি মেঘের বাদরামির জন্য অনেক লেট হয়ে গেছে। এখন কি সকাল হওয়া পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবি? সারিকা কাদো কাদো মুখ করে বলল, আমাদের সাথে এতজন গার্ড কেন যাচ্ছে? এনারা আমাদের সাথে গিয়ে কি করবে? মনে হচ্ছে যেন শপিং করতে না, যুদ্ধ করতে যাচ্ছি। মিহির বলল, এতজন কোথায়? মায়ে তো 5 জন। সাইফা মুখটা বাঁকিয়ে মিহিরের মতো করে বলল, হ্যাঁ সেই তো, এতজন কোথায়? মায়ে তো 5 জন। আমরা 4 জন মানুষ আর আমাদের সাথে 5 জন গার্ড। এটা কোনো কথা? আহির ভাইয়া একটা কাজ করো, 20-25 জন আরো নিয়ে নেও, আমরা যেখানে যেখানে যাব এরাও আমাদের পিছু পিছু লাইন বেঁধে যাবে। যাতে সবাই এটা ভাবতে পারে যে আমরা কেনাকাটা করতে না ডাকাতি করতে আসছি। যেসব। সাইফার কথার রেশ ধরে সারিকাও ব্যঙ্গাত্মক স্বরে বলল, আরে আমাদের সাথে গার্ডের কি প্রয়োজন? আহির আর মিহিরের দিকে ইশারা করে বলল, তোমরা দুজন আছো তো ভার্সিটির সো কল্ড ডন, যারা কথায় কথায় মারামারি করে মানুষকে ভয় দেখায়। তারা থাকতে আবার আমাদের সেফ করার জন্য গার্ডের কি দরকার? ওদের কথায় আহির আর মিহির দুজনই রেগে গেল। আহির মৃদু চেঁচিয়ে বলল, থাপ্পড় চিনিস? থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদব কোথাকার। এত সাহস হয় কি করে তোদের আমাদের ব্যঙ্গ করে কথা বলছিস? আমরা যখন একবার বলেছি আমাদের সাথে গার্ড যাবে তার মানে যাবে। আর এই বিষয়ে যদি একটা কথাও বলেছিস তাহলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিব। মিহির হনহন করে হেঁটে গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আহির ওদের সাথে ফালতু কথা বলার সময় আমাদের একদমই নেই। অলরেডি অনেক দেরি হয়ে গেছে।
আহির রাগী চোখে এক পলক সারিকা সাইফার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মিহিরের পাশের সিটে গিয়ে বসল, তারপর বলল, ম্যাম, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের গাড়িতে আসতে পারেন। আর যদি আসতে না চান তাহলে চুপচাপ বাসার ভিতরে চলে যান, এক পাও গেটের বাইরে রাখবেন না। সারিকা সাইফাও আর কিছু বলল না, চুপচাপ ভালো মেয়ের মতো গাড়িতে গিয়ে বসে পড়ল। কি আর বলবে, এখন কিছু বললে নিশ্চয়ই ওদের এখানে রইখেই চলে যাবে। আর ওদের শপিং করাই হবে না। একটা সফট টয়ের শপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘ একটা পিঙ্ক কালারের টেডিবিয়ার হাতে নিয়ে দেখছিল। টেডিবিয়ারটা ওর থেকেও লম্বা। এটা মেঘের ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে এই পিঙ্ক কালারটা, এই কালারটা মেঘের খুবই পছন্দের। যদিও ওর রুম ভর্তি টেডিবিয়ার, তাও নতুন কোনো ডিজাইনের টেডিবিয়ার দেখলেই ওর কিনতে ইচ্ছে করে। আহান আর মেঘ একটা ড্রেসের শপে ঢুকতে যাচ্ছিল, তখনই মেঘের চোখ পড়ে এই পিঙ্ক কালারের টেডিবিয়ারটার উপর। টেডিবিয়ারটা দোকানের বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। মেঘ আহানের কাছে বায়না করে ও এটা কিনবে, আহানও আর অমত করেনি। আহানের সম্মতি পেয়ে মেঘ এক দৌড়ে এই দোকানে চলে এসেছে। আহান মেঘের পিছনে আসতেই যাচ্ছিল, তখনই ওর ফোনে একটা কল আসে আর ও ফোনটা রিসিভ করে এক সাইডে কথা বলতে চলে যায়। মেঘ টেডিবিয়ারটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে উল্টেপাল্টে দেখছিল। তখনই কেউ ওর হাত থেকে টেডিবিয়ারটা হেঁচকা টান দিয়ে ছো মেরে নিয়ে নিল। হঠাৎ এভাবে টেডিবিয়ারটা নেওয়ায় মেঘ হকচকিয়ে উঠল। টেডিবিয়ারটাকে নিয়েছে সেটা দেখতে পাশ ফিরে তাকাতেই মেঘ অবাক হয়ে গেল, সাথে ওর চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে উঠল। বিড়বিড় করে বলল, এরা আবার এখানেও চলে এসেছে। এদের বলেই তো গেছিলাম, তাও আবার 4 বছর পর সামনে এসে কেন পুরনো ক্ষতগুলো তাজা করে দিচ্ছে। মেঘের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আবির আর জেরিন। জেরিনের হাতে মেঘের টেডিবিয়ারটা ধরে রেখেছে। ওর ঠোঁটের কোণে বাঁকা হাসি। গায়ে ওয়েস্টার্ন ড্রেস পরা, মাথার সব চুলগুলো কালার করা, চোখে লেন্স লাগানো, মুখে ভারী মেকআপ করা। এই মুহূর্তে জেরিনকে দেখে মনে হচ্ছে যেন চলতি ফিরতি মেকআপের দোকান। আবির জেরিনের পাশে দাঁড়িয়ে এক ধ্যানে শুধু মেঘকেই দেখছে। আশেপাশে কি হচ্ছে তাতে যেন তার বিন্দুমাত্রও ভ্রূক্ষেপ নেই। সে এই মুহূর্তে মেঘকে চোখ দিয়ে গিলে খাওয়ায় ব্যস্ত। জেরিন একটা শয়তানি হাসি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, এই টেডিটা আমারও খুব পছন্দ হয়েছে। এইটা আমার লাগবে। আর যদি পছন্দ না হতো তাও নিয়ে নিতাম। ছোটবেলা থেকেই তোর পছন্দের জিনিসগুলো কেড়ে নিতে আমার খুবই ভালো লাগে। মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাই আমি। ছোটবেলা থেকেই তোর ফেভারিট ড্রেস, টয়, জুতা সব আমি নিয়ে নিতাম। বড় হওয়ার পর তোর থেকে আবিরকেও নিয়ে নিয়েছি, আর এখন এই পুতুলটাও নিয়ে নিব। জেরিনের কথা শুনে মেঘের খুব কষ্ট হচ্ছে। যে মেয়েটাকে ও এত ভালোবাসত সেই মেয়েটা সবসময় ওর বন্ধুত্বের সুযোগ নিত। মেঘ তাচ্ছিল্য হেসে বলল, তুই আমার থেকে আমার প্রিয় জিনিসগুলো কেড়ে নিতিস না, আমি তোকে নিজের ইচ্ছায় দিয়ে দিতাম। জানিসত ছোটবেলা থেকেই তুই আর দিশা ছাড়া আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না। তাই তুই আমার থেকে যখন যেটা চাইতিস আমি তোকে ভালোবেসেই দিয়ে দিতাম। আর বাকি রইল আবির ভাইয়ার কথা। আবির ভাইয়া কখনোই আমার প্রিয় তালিকার মধ্যে ছিল না। আর ভুলে যাস না চাচ্চু তোদের বিয়েটা আমার কথাতেই দিয়েছিল। আর তোর এই টেডিটা পছন্দ হলে তুই নিয়ে নে, এটা আমার লাগবে না। জেরিন রেগে গিয়ে বলল, তুই বললেও টেডিটা আমি নেব, না বললেও নেব। আর সবসময় এত ভালো মেয়ে হওয়ার নাটক করিস কিভাবে? ওই দিন আমার আর আবিরের বিয়েটা এমনিতেও হতো, আমাদের বিয়েটা কেউ আটকাতে পারত না। মাঝখান থেকে তুই মামুকে বিয়েতে রাজি হওয়ার কথাটা বলে সবার চোখে মহান হয়ে গেলি। তুই তো সবসময় সবার সামনে ভালো মেয়ে সেজে থাকার প্ল্যান করতিস, আর আমাকে সবার চোখে খারাপ বানিয়ে দিতিস। জেরিন রাগের চোটে কথাটা এত জোরেই বলেছে যে শপের কাস্টমার সহ সব স্টাফেরা ওদের দিকেই তাকিয়ে আছে। আবির এতক্ষণ মেঘের দিকে তাকিয়ে থাকলেও জেরিনের চেঁচিয়ে বলা কথায় ঘর থেকে বের হয়ে আসে। সবাই এভাবে ওদের দিকে তাকিয়ে আছে দেখে মেঘের ভীষণ লজ্জা আর অস্বস্তি লাগছে। ও নিজের মাথাটা নিচু করে ফেলল। এই মুহূর্তে মেঘের নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। মনের অজান্তেই চোখ দুটো নিঃশব্দে আহানকে খুঁজে যাচ্ছে। তখনই খুব পরিচিত একটা কণ্ঠস্বর মেঘের কানে ভেসে এলো। ওর ভালো বা মহান সাজার কোনো দরকার নেই মিসেস আবির রহমান। ওর মনটা এমনিতেই এঞ্জেলদের মতো, একদম স্নিগ্ধ সোষ্ঠ পবিত্র।
মেঘ চট করে মাথা তুলে দরজার দিকে তাকালো। দেখল আহান ফোনটা প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে ভিতরে ঢুকছে। আবির আর জেরিনও ভ্রু কুঁচকে দরজার দিকে তাকালো, দেখল হুডি পরা একটা ছেলে ওদের দিকেই আসছে। ছেলেটার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আহান জেরিনের একদম সামনে এসে স্ট্রং হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আর ও আপনাকে সবার চোখে খারাপ বানাবে? হাউ ফানি! যে সবসময় আপনার করা ভুলগুলো দায়ভার ইচ্ছে করে নিজের মাথায় নিয়ে নিয়েছে। আপনার করা অন্যায়গুলোর জন্য সবার কাছে বকা শুনইছে। তবুও কখনো মুখ ফুটে কোনো অভিযোগ করেনি। সেই মেয়েটা কিভাবে আপনাকে সবার সামনে খারাপ বানাবে বলুন তো? আসলে কি জানেন, আপনি যেই পরিমাণ নোংরা মানসিকতার মানুষ, তাতে আপনাকে খারাপ বানানোর সাধ্য ওর কেন কারোর? আপনার মধ্যে সবকিছুর কমতি থাকলেও ব্যাডনেসের কমতি একদমই নেই। আহানের কথায় জেরিন তেলে বেগুনে জ্বলে উঠল, জোরে চেঁচিয়ে আহানকে উদ্দেশ্য করে বলল, হাউ ডেয়ার ইউ মিস্টার! আপনার সাহস তো কম না, আপনি আমাকে খারাপ মেয়ে বলছেন? আপনি জানেন আমি কে? আমি চাইলে এক্ষুনি আপনাকে মেরে হাত পা ভেঙে রাস্তায় বসিয়ে দিতে পারি। জেরিনের কথায় আহান হো হো করে হেসে দিল, এমন ভাবে হাসছে যেন মনে হচ্ছে ওকে কেউ এই বছরের সেরা জোকসটা বলেছে। মেঘের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এই হাসির মানে আর কেউ না বুঝলেও ও ঠিকই বুঝেছে। মেঘ মনে মনে বলল, এই মেয়েটা কি আদৌ জানে ও কাকে কি বলছে? আহান খানকে ক্ষমতা দেখাচ্ছে, হাত পা ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। আল্লাহ জানে ওর কি অবস্থা হবে। আহান হাসতে হাসতে বলল, রিয়েলি? আপনার এত ক্ষমতা যে আপনি আমার হাত পা ভেঙে দিবেন? ওহ মাই গড, আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। ওদের এভাবে জোরে জোরে কথা বলতে শুনে একজন স্টাফ এগিয়ে এসে জেরিনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এনি প্রবলেম ম্যাম? জেরিন চেঁচিয়ে বলল, হ্যাঁ, বিগ প্রবলেম। কোথায় থাকেন আপনারা? আপনাদের শপে এইসব থার্ড ক্লাস লোকেরা ঢোকে কিভাবে? আহানকে হাতের ইশারায় দেখিয়ে বলল, এই লোকটা কখন থেকে আমাকে যা নয় তাই বলে অপমান করছে। এনাকে প্লিজ এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করুন। স্টাফটা মার্জিত ভঙ্গিতে বলল, প্লিজ ম্যাম, এত জোরে কথা বলবেন না। এতে আমাদের অন্য কাস্টমারদের সমস্যা হবে। তারপর আহানের দিকে তাকিয়ে বলল, স্যার, কি সমস্যা হচ্ছে আমাকে বলুন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আহান জেরিনের হাতে থাকা টেডিবিয়ারটাকে দেখিয়ে বলল, আচ্ছা, আপনাদের কাছে এরকম সেইম ডিজাইনের কয়টা টেডি আছে? ছেলেটা একটু ভেবে বলল, এরকম সেইম ডিজাইনের দেখতে আরও 4টা আছে স্যার। ম্যামের হাতের টানিয়ে টোটাল 5টা। ওকে একটা কাজ করুন, এই 5টা টেডির বিল আমার নামে বানাবেন। ওই 4টা ভালো করে প্যাকিং করে আমাকে দিন। জেরিনের হাতে থাকা টেডিটাকে দেখিয়ে বলল, আর এইটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। আহানের কথায় মেঘ, জেরিন, আবির ভীষণ অবাক হল। ছেলেটার মুখ দেখেও মনে হচ্ছে ও নিজেও বেশ অবাক হয়েছে। হবে নাই বা কেন? কখনো কারো এইরকম আজগুবি আবদার শোনেনি। টাকা দিয়ে জিনিস কিনে সেটা যে কেউ পুড়িয়ে ফেলেতে বলতে পারে, এটা আগে ওর জানা ছিল না। ছেলেটা জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, বাট ওটা পুড়িয়ে কেন ফেলবো স্যার? ওটা মনে হয় এই ম্যামের, জেরিনকে দেখিয়ে, খুব পছন্দ হয়েছে। আপনার যদি ওটা না লাগে তাহলে ওটা এই ম্যাম দিয়ে দেই। জেরিন ওর হাতে থাকা টেডিটা ফ্লোরে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে আবিরের কাছে গিয়ে ওর এক হাত আঁকড়ে ধরে ন্যাকামো করে বলল, হাবি দেখো না, ওই ছেলেটা বলছে আমার পছন্দের টেডিটা নিয়ে নিবে। তুমি ওইগুলো আমাকে কিনে দাও না প্লিজ। এই ডিজাইনের সব টেডি গুলো আমার এক্ষুনি লাগবে। আবির জেরিনের দিকে তাকিয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে সেই ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আমি এই টেডি গুলোর ডাবল দাম দিব। আপনি এইগুলোর বিল আমার নামে করুন। আহান বলল, দেখুন, আপনারা এইগুলোর প্রাইস যা চান আমি তাই দিব। তবুও এইগুলো আমারই চাই। ওদের কথা শুনে ছেলেটা পড়ে গেল মহা বিপদে। কার কথা শুনবে কিছুই বুঝতে পারছে না। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে চলে যেতে। বেচারার মুখটা একদম কাদো কাদো হয়ে গেছে। ও জীবনেও কাউকে টেডিবিয়ার কেনা নিয়ে লড়াই করতে দেখেনি, তাও আবার এত বড় বড় ছেলে মেয়েদের। বেচারা কি করবে বুঝতে না পেরে দৌড়ে ম্যানেজারকে ডাকতে চলে গেল। ছেলেটার এরকম অবস্থা দেখে মেঘের পেট ফেটে হাসি আসছে। এটা ওর সবসময়ের অভ্যাস, সিরিয়াস মোমেন্টে ফিক করে হেসে দেওয়া। কিছু সময়ের মধ্যেই সেই ছেলেটা একজন মাঝবয়সী লোককে সাথে নিয়ে হাজির হলো। লোকটি অনুনয়ের স্বরে বলল, স্যার, আপনাদের সমস্যাটা আমি শুনেছি।
কিন্তু আপনারা এভাবে যদি বলেন তাহলে কিভাবে হবে? তার থেকে আপনারা একটা কাজ করুন, আপনারা দুজনেই আপাতত দুটো দুটো 4টা টেডি নিয়ে নিন আর বাকিগুলো আমি আপনাদের কালকের মধ্যে অর্ডার দিয়ে এনে দিব। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 17। স্যার, আপনাদের সমস্যাটা আমি শুনেছি। কিন্তু আপনারা যদি এভাবে বলেন তাহলে কিভাবে হবে? তার থেকে আপনারা একটা কাজ করুন, আপনারা দুজনেই আপাতত দুটো দুটো 4টা টেডি নিয়ে নিন আর বাকিগুলো আমি আপনাদের কালকের মধ্যে অর্ডার দিয়ে এনে দিব। আহান রাগী কণ্ঠে বলল, যা বলেছি চুপচাপ তাই করুন। আমি যখন একবার বলেছি ওইগুলো আমি নিব তার মানে ওইগুলো আমিই নিব। অ্যাট এনি কস্ট। আহানের কথায় ম্যানেজার বেশ অনেকটা রেগে গেল। আহানকে উদ্দেশ্য করে ঝাড়ি মেরে বলল, আজব পাবলিক তো আপনি। সামান্য টেডিবিয়ারের জন্য এভাবে বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছেন। তাও আবার কি অদ্ভুত আবদার, একটা টেডি পুড়িয়ে ফেলতে হবে। এরকম আবদার কেউ করে? এতক্ষণ থেকে আপনাদের অনেক চেঁচামেচি সহ্য করেছি, আর না। আপনাদের কারো কাছেই আমি কোনো প্রোডাক্ট বেচব না। আপনারা এক্ষুনি ভালোয় ভালো এই শপটা থেকে বের হয়ে যান। নয়তো পুলিশ ডেকে জেলে ঢুকিয়ে দিল। আহানের সাথে এভাবে রুঢ়লি কথা বলায় জেরিন আর আবির মনে মনে বেশ খুশি হল। মেঘ পুলাশের নাম শুনে বেশ অনেকটা ঘাবড়ে গেল। ও আহানের কাছে গিয়ে আহানের এক হাত আঁকড়ে ধরে মিনমিন করে বলল, এখান থেকে চলুন প্লিজ। আমার টেডি লাগবে না। বাসায় অনেকগুলো আছে, সেগুলোই আমার কোনো কাজে লাগে না। আর নতুন করে কতগুলো কিনে কি করব? প্লিজ চলুন, আমার খুব ভয় লাগছে। আহান মেঘের দিকে তাকালো, দেখল ভয় মেঘের চোখ মুখ একদম শুকিয়ে গেছে। যে হাত দিয়ে আহানের বাহু ধরে রেখেছে সেই হাতটাও মৃদু কাঁপছে। মেঘকে এতটা ভয় পেতে দেখে আহানের রাগটা আরো বেশি বেড়ে গেল। ও মেঘের হাতটা নিজের বাহু থেকে আলতো করে ছাড়িয়ে দিয়ে একদম ম্যানেজারের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের হুডিটা একটু উপরে তুলে মুখের মাস্কটা সরিয়ে ফেলল। হুডিটা এমন ভাবে সরিয়েছই যেন ম্যানেজার ছাড়া আর কেউই ওকে দেখতে না পায়। ম্যানেজার আহানের চেহারা দেখার সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল। মুহূর্তেই ওনার চেহারা থেকে সব বিরক্তি, রাগ উড়ে গিয়ে চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠল। ম্যানেজারের হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ওনার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে উনি আহানকে এখানে দেখে কতটা অবাক হয়েছে। ম্যানেজারকে এভাবে কাঁপাকাঁপি করতে দেখে আবির আর জেরিন অনেকটা অবাক হয়ে গেল। মেঘও বেশ অবাক হলো। যেই লোক একটু আগেও ওদের পুলিশে দেওয়ার জন্য ভয় দেখাচ্ছিল, সে এখন নিজেই ভয় কাঁপছে। আহান নিজের রাগে লাল হয়ে যাওয়া তীক্ষ্ণ চোখ দুটো একবার ম্যানেজারের দিকে নিক্ষেপ করল, তারপর আবার মুখে মাস্কটা পরে মাথার হুডিটা টেনে দিয়ে রুক্ষ স্বরে বলল, আমি কি করব, আর কি করব না, তার কৈফিয়ত আমি কাউকে দেই না। কিন্তু আপনি যেহেতু আমার বয়সে বড়, তাই আপনার একটা কনফিউশন ক্লিয়ার করতেই পারি। আসলে ওই পুতুলটা এই নোংরা মেয়েটা জেরিনকে দেখিয়ে ছুঁয়েছে, তাই এই পুতুলটা একদম নোংরা আর অপবিয়ে হয়ে গেছে। আর আমি চাই না আমার পরীর মেঘের দিকে তাকিয়ে কাছে কোনো নোংরা বা অপবিয়ে জিনিস থাকুক। তাই ওটাকে পুড়িয়ে ফেলতে বলেছি। আই হোপ সবটাই বুঝতে পেরেছেন। এবার চুপচাপ গিয়ে যেটা বলেছি সেটা করুন। না হলে আপনাদের সাথে ঠিক কি হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ম্যানেজারটা ভয়ার্ত গলায় বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি এটা আপনি। আর আপনি কোনো চিন্তা করবেন না। যেভাবে আপনি বলেছেন আমরা ঠিক সেভাবেই করব। আমি নিজে গিয়ে এগুলো আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসব। সরি অনস এগেইন স্যার। আহান বলল, ইটস ওকে। আপনাকে এসব পৌঁছে দিতে হবে না। আমি আমার একজন গার্ডকে বলে রাখবো, ও এসে নিয়ে যাবে। ম্যানেজার, ওকে স্যার বলে এক প্রকার দৌড়ে চলে গেল। আবির আর জেরিন ওনাকে অনেকবার পিছন থেকে ডাকল, কিন্তু উনি একটুর জন্যও পিছনে ফিরলেন না। জেরিন আর আবির অবাক হয়ে লোকটার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আহান মেঘের দিকে তাকিয়ে বলল, চলো এবার যাওয়া যাক। আমাদের আরো অনেক কেনাকাটা বাকি আছে। তাড়াতাড়ি চলো। মেঘ সম্মতি সূচক মাথা নাড়িয়ে আহানের সাথেই হাঁটা দিল। তখনই জেরিন পিছন থেকে মেঘকে উদ্দেশ্য করে বলল, বয়ফ্রেন্ড নিয়ে রাতের বেলা বাইরে ঘুরে বেড়াচ্ছিস, ছোট মামু মেঘের বাবা সেটা জানে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি যদি ছোট মামুকে ফোন করে বলে দেই, তার আদরের ছোট্ট মেয়ে এত রাতে বাইরে ছেলে নিয়ে ঘুরছে।
তাহলে তোর আর এই ছেলের কি অবস্থা হবে একবার ভেবে দেখ। জেরিনের কথায় আহান আর মেঘ দুজনেই দাঁড়িয়ে গেল। আহান জেরিনের দিকে একটু এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, ও মাই গড, মিসেস রহমান, আমি তো আবারও ভয় পেয়ে গেলাম। আপনি আমার মতো একটা বাচ্চা ছেলেকে বারবার এইভাবে ভয় দেখাচ্ছেন? এটা কিন্তু ঠিক না। এন্ড বাই দা ওয়ে, ওর বাবাকে শুধু মা এইটুকু কেন বলবেন? তার থেকে ভালো এইটা বলবেন, মেঘকে আপনি একটা ছেলের সাথে হোটেলে দেখেছেন আর সাথে কয়েকটা পিক এডিট করে নিয়ে যাবেন, যেমনটা আপনি 4 বছর আগে করেছিলেন। এসব বিষয়ে তো আপনি আগে থেকেই এক্সপার্ট। আচ্ছা, আপনার কাছে মেঘের বাবার সেলফ ফোন নম্বর আছে? নাকি আমার থেকে নিবেন? আহানের ব্যঙ্গাত্মক কথা শুনে জেরিন বেশ রেগে গেল। কিন্তু আহানের কথার ওরে কি বলবে সেটা খুঁজে পেল না। মেঘ শুধু অবাক হয়ে আহানকেই দেখছে। আহানকে এত কনফিডেন্টলি কথা বলতে দেখে জেরিন ভাবল এখান থেকে চলে যাওয়াই ওর জন্যে ভালো। না হলে আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। তাই ও তাড়াহুড়ো করে যাওয়ার জন্য পা বাড়াতেই আহান ওকে ল্যাং মারল, সাথে সাথে জেরিন মুখ থুবড়ে উপর হয়ে ফ্লোরে পড়ে গেল। মেঘ চমকে উঠে দুহাত নিয়ে নিজের মুখের উপর রাখল। এমন কিছু হবে ও ভাবতেই পারেনি। শপের অন্যান্য কাস্টমারেরা হা হা করে হেসে দিল। আবির লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আহান একটা বাঁকা হাসি দিয়ে হাঁটু গেড়ে জেরিনের সামনে বসে ওকে লো ভয়ে যে বলল, এতক্ষণ বেশি ওড়াউড়ি করছিলি তো, তাই তোকে তোর জায়গাটা বুঝিয়ে দিলাম। ভবিষ্যতে যদি তোর জন্য আমার পিচ্চি পরিটা একটুও কষ্ট পায়, তাহলে তোর এমন অবস্থা করব নিজেকেও নিজে আয়নায় দেখে আঁতকে উঠবি। তোকে এতদিন বাঁচিয়ে কেন রেখেছি জানিস? কারণ তোর একটা ভুলের জন্য আমি আমার 6 বছর আগে হারিয়ে যাওয়া পরিটাকে 4 বছর আগে ফিরে পেয়েছি। তাই বলে এটা ভাবিস না, বারবার একই ভুল করে পার পেয়ে যাবি। আর কোনো দিন যদি আমার জানের কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করিস তাহলে তোর কি অবস্থা করব জাস্ট ভাবতেও পারবি না। আর আজকের কথা অন্যায়টা তুলে রাখলাম সুদে আসলে ফেরত দিব। আহানের কথা শুনে ভয়ে জেরিনের কলিজা কেঁপে উঠল। যেই ছেলে এতক্ষণ আপনি আপনি করে কথা বলছিল সে সেকেন্ডের মধ্যে নিজের রূপ পাল্টে একদম আপনি থেকে সোজা তুইতে চলে গেল। কে এই ছেলেটা? মেঘের সাথে এর কিসের সম্পর্ক? জেরিনের মাথায় শুধু এই সবই ঘুরপাক খাচ্ছে। আহান সোজা হয়ে দাঁড়িয়ে মেঘের এক হাত চেপে ধরে সব থেকে বেরিয়ে গেল। মেঘ কিছু একটা ভাবতে ভাবতে আনমনেই হাঁটছিল। আহান দেখল মেঘ কপাল কুঁচকে কিছু একটা ভাবছে। ও একটু গলা খাকারি দিয়ে মেঘকে জিজ্ঞেস করল, কি এত ভাবছেন ম্যাম? মেঘ আনমনেই বলল, ভাবছি জেরিনের বেবিটা কোথায়? সেদিন রেস্টুরেন্টে ওদের সাথে কোনো বেবি দেখলাম না আর আজও দেখলাম না। আহান স্বাভাবিকভাবেই বলল, এরভর্ষণ করিয়ে ফেলেছে। কথাটা কানে যেতেই মেঘে পৃথিবী উল্টে গেল। ওর মনে হচ্ছে ও ভুল শুনেছে। ওর মুখ থেকে আপনা আপনিই বেরিয়ে আসলো, কি? হুমম। তোমরা এখানে আসার কিছু দিন পরেই জেরিন চুপি চুপি হসপিটালে গিয়ে বেবিটা এরভর্ষণ করিয়ে এসেছে। পরে যখন সবাই জানতে পেরে ওকে প্রশ্ন করেছিল ও এটা কেন করল, তখন ও সবাইকে বলে এত তাড়াতাড়ি বাচ্চা নিলে ওর ফিগার খারাপ হয়ে যাবে, তাই ও বাচ্চাটা নষ্ট করে ফেলেছে। আবিরও এই বিষয় কিছুই জানতো না। যেদিন সবটা জানতে পারল তার 2 দিন পরই ও কানাডা চলে গিয়েছিল। গত মাসেই ফিরেছে। মেঘের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে খুব সাবধানে সেটা মুছেও ফেলল, কিন্তু আহানের চোখে ঠিকই পড়েছে। মেঘ ভেজা গলায় বলল, ছি হো, এতটা নিচে নেমে গেছে। একটা বাচ্চা, যে কিনা পৃথিবীর আলো অবধি দেখেনি, ও সেই নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেলেছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে পারে? জানোয়ার একটা। কথাটা বলতে বলতে মেঘের চোখ দুটো আবার ভিজে এলো। ও চোখের পানিটা মুছে আহানকে জিজ্ঞেস করল, আচ্ছা, এসব আপনি কিভাবে জানলেন? কবে জানলেন? আর আমাকে এত দিন জানাননি কেন? মাম্মাম বাবাই জানে এসব? আমি অনেক আগে থেকেই জানতাম মেঘ, যখন এই কাহিনী ঘটেছে তখন থেকেই। আর শুধু মামুনি পাপা না, আমরা সবাই এই ঘটনা জানতাম। তোমাকে জানাইনি কারণ তুমি তখন অনেক পিচ্ছি ছিলে। অলরেডি তোমার উপর দিয়ে অনেক ঝড় গেছিল। ডাক্তার বলেছিল তোমাকে আর যেন অতিরিক্ত মানসিক চাপ দেওয়া না হয়। তাই তোমাকে কেউ কিছু বলেনি। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলল।
কিছু কিছু স্বার্থপর মানুষের জন্য চোখের পানি ফেলার কোনো মানেই হয় না। এই মানুষগুলো একদম ডাস্টবিনের ময়লায় মতো হয়, যার জীবনেই ঢোকে তার জীবনটাকেই নষ্ট করে ফেলে। দুজনেই বেশ অনেকক্ষণ চুপ রইল। তারপর হঠাৎই মেঘের মনে পড়ল ওরা শপিং এ কেন এসেছে সেটাই তো জিজ্ঞেস করা হয়নি। মেঘ বলল, আমরা হঠাৎ সবাই মিলে শপিং এ কেন এসেছি? এমন তো তখনই হয় যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়। আহান চেহারায় একটু বিরক্তি ভাব ফুটিয়ে বলল, আরে তোমার ওই চাচাতো ভাই ইফাত নাকি নাম? কয়েকদিন পর ওর বিয়ে না, সেই উপলক্ষে শপিং করা হচ্ছে। তোমরা সবাই সেখানে কি ড্রেস পরবে, কি জুয়েলারি পরবে, পাত্রীকে কি কি দেওয়া হবে সেই সব। মেঘ নিজের মুখটা গোল করে বলল, ও ও ও ও। ভার্সিটির মাঠের একপাশে বসে আছে দিশা, মেঘ, সারিকা, সাইফা। রিজা আজকে ভার্সিটিতে আসেনি। ওদের ক্লাস শুরু হতে আরো অনেক দেরি আছে। তাই মাঠে বসে বসে চারজন খাতার কাগজ ছিঁড়ে নৌকা বানাচ্ছে। চারজনই এমন ভাবে মনোযোগী হয়ে কাজটা করছে যেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় হয়ে গেলেও ওরা কিছু টের পাবে না। অলরেডি 40টার মতো নৌকা বানিয়েও ফেলেছে। হঠাৎ সা করে দুইটা বাইক ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করল। বাইক দুটো এত স্পিডে আসায় মেঘদের কাগজের নৌকাগুলো সব বাতাসে উড়ে গিয়ে পাশের পুকুরে পড়ে গেল। আচমকা এমনটা হওয়ায় মেঘ, দিশা, সারিকা, সাইফা হতবম্ব হয়ে গেল। ওরা চারজনই রাগী মুড নিয়ে ঘাড় ঘুরিয়ে যেখানে বাইক দুটো থেমেছে সেদিকে তাকালো। বাইক থামতেই হেলমেট খুলে বাইক থেকে নামলো আহির আর মিহির। দুজনের পরনেই ব্ল্যাক জিন্স, সাদা টি শার্ট, সাথে ব্ল্যাক লেদারের জ্যাকেট। চুলগুলো স্পাইক করা, দুজনের পিঠেই গিটার ঝুলানো, টি শার্টের সাথে সানগ্লাসটা ঝুলিয়ে রেখেছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা দুজন টুইনস। ভার্সিটির অনেক মেয়েরা হা করে ওদের দিকেই তাকিয়ে আছে। ওরা বাইক থেকে নামতেই ওদের বন্ধুরা এসে ওদের ঘিরে ধরল। সাইফা রাগে গোজগোজ করতে করতে বলল, এদের দেখে কে বলবে এরা ভার্সিটিতে এসেছে? এমন ভাবে সেজে এসেছে যেন লেখাপড়া করতে না কনসার্ট করতে এসেছে। যে সব, এদের ভাব দেখলে মনে হয় এক বাটি পানিতে ডুবে মরে যাই। আর মেয়েগুলোকে দেখো এমন ভাবে হা করে তাকিয়ে আছে যেন জীবনে কোনো দিন ছেলে দেখেইনি। ওরে বইন, নিজেদের মুখটা একটু বন্ধ কর, না হলে তো মুখে মশা ঢুকে যাবে। ওদের ভাব নেওয়া আমি বের করছি। বলেই মেঘ বসা থেকে উঠে গিয়ে মিহির আর আহিরের সামনে দাঁড়ালো। ওরা দুজন এতক্ষণ ওদের বন্ধুদের সাথে কথা বলছিল। মেঘকে এভাবে ওদের সামনে এসে দাঁড়াতে দেখে দুজনেই ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকালো। আহির বলল, কিরে এভাবে ফুলে বেলুন হয়ে আছিস কেন? মেঘ দাঁতে দাঁত চেপে বলল, তোমরা আমাদের এত কষ্ট করে বানানো নৌকাগুলোকে উড়িয়ে পানিতে কেন ফেলে দিলে? আহির কনফিউজড হয়ে বলল, যাহ বাবা, আমরা আবার কখন নৌকা উড়িয়ে পানিতে ফেলে দিলাম? মিহির, কখনো শুনেছিস কাঠের নৌকা উড়িয়ে পানিতে ফেলা যায়? মিহির মেঘকে উদ্দেশ্য করে বলল, তুই কাঠ মিস্ত্রির কাজ কবে থেকে শুরু করলি রে? আমাদের বলিসনি তো? মেঘ চেঁচিয়ে বলল, একদম বাজে বকবে না। তোমরা আমাদের কাগজে তৈরি নৌকাগুলো উড়িয়ে পুকুরে ফেলে দিয়েছ। জানো কত কষ্ট করে ওইগুলো বানিয়েছি? মেঘের কথা শুনে আহির মিহির হা হা করে হেসে দিল। সাথে ওদের বন্ধুরাও মুখ টিপে হাসছে। মিহির হাসতে হাসতে বলল, এত বড় মেয়ে কাগজ দিয়ে নৌকা বানিয়েছে, ভাবা যায়। ওহ গড, কেউ আমাকে একটা কচু গাছ এনে দে, আমি সেটাই ঝুলে পড়ি। আহির এসে এক হাত মেঘের কাঁধে রেখে বলল, নৌকাগুলো নিশ্চয়ই পানিতে ভাসানোর জন্যই বানিয়েছিলি। যেটা তোরা পরে করতি সেটা আমরা আগে করে দিয়েছি। পরে একটা একটা করে কষ্ট করে নৌকাগুলো তোদের পানিতে ভাসাতে হতো, এতে তোদের শক্তি আর সময় দুটোই নষ্ট হতো। এখন তোদের কাজটা আমরা সহজ করে দিয়েছি। এবার চুপচাপ ক্লাসে চলে যা। মেঘ ওর কাঁধ থেকে আহিরের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে হন হন করে সেখান থেকে চলে গেল। মিহির অবাক গলায় বলল, এটা কি হলো? ও কিছু না বলেই চলে গেল। আজকে সূর্যটা কোন দিক থেকে উঠল বলতো? প্রত্যেক দিন সূর্য যে দিক থেকে উঠে আজও সেদিকে থেকেই উঠেছে। মেঘের কথা শুনে ওরা সবাই মেঘের দিকে তাকালো। দেখল মেঘ আর দিশা দুজন দুহাতে দুইটা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আহির আর মিহির চোখ ছোট ছোট করে ওদের দুজনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ওরা কি করতে চাইছে।
মেঘ আর দিশা আহির মিহিরের সামনে এসে বোতলের সব পানি ওদের মাথায় ঢেলে দিল। ঘটনার আকস্মিকতায় সবার চোখ বড় বড় হয়ে গেল। মিহির আর আহির জোরে একটা চিৎকার দিল। মিহির বলল, ইউ ইডিয়েট! এটা কি করলি? মেঘ মিহিরের বুকে ঝুলানো সানগ্লাসটা নিয়ে নিজের চোখে দিয়ে বলল, তোদের কাজটা সহজ করে দিলাম। দেখ, তোরা বাড়িতে গিয়ে এমনিতেও শাওয়ার নিতি। যেটা তোরা একটু পর করতি সেটা আমি এখন করলাম। তোদের বাড়িতে গিয়ে কত কষ্ট করই শাওয়ার নিতে হতো, আমি তোদের কষ্টটা একটু কমিয়ে দিলাম আর কি। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 18। অসহায় বাচ্চাদের মতো মুখ করে মীরা রহমানের দিকে তাকিয়ে আছে মেঘ। কিন্তু তাতে মীরা রহমানের কোনো হেলদোল নেই। উনি ওনার মতো করে একে একে লেহেঙ্গা, জুতা, ফুলের জুয়েলারি শপিং ব্যাগ থেকে বের করে খাটের উপরে মেঘের সামনে রাখছেন। মীরা রহমান ব্যস্ত ভঙ্গিতে বললেন, মুখ ফুলিয়ে বসে না থেকে তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে নাও। আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। মেঘ গাল ফুলিয়ে বলল, মাম্মাম, আমি ওখানে যাব না প্লিজ। তোমরা যাও, আমার ইচ্ছে করছে না ওখানে যেতে। ওখানে গেলেই দেখবে জেরিন আমার পিছনে উঠে পড়ে লেগেছে। ও আমাকে অপমান করার একটা চান্সও ছাড়বে না। সেটা আমি জানি। শুধু জেরিন নয়, ওখানের অনেকেই আছে যারা তোমাকে কথা শোনাবে, অপমান করার চেষ্টা করবে। কিন্তু তাও আমাদের ওখানে যেতেই হবে মেঘ। তোমার মেজো চাচ্চু নিজে এসে আমাদের ইনভাইট করে গেছে। তোমার বড় চাচ্চুও অনেকবার ফোন করেছে। এবার আমরা যদি না যাই তাহলে ওনাদের অপমান করা হবে। মেঘ মাথাটা নিচু করে বলল, তোমরা তো সবাই যাচ্ছ, আমি একা না গেলে কি হবে? এত কথা বলার সময় আমার নেই। প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে নেও, যখন একবার বলেছি তোমাকে যেতে হবে মানে যেতেই হবে। কথাটা বলেই মীরা রহমান তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেলেন। মেঘ কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকে লেহেঙ্গা আর হিজাব হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজকে মেঘের কাজিন ইফাদের হলুদ সন্ধ্যা। সেখানে মেঘদের সবাইকে ইনভাইট করা হয়েছে। মিহির প্রথমে ওখানে যেতে চাইছিল না, কিন্তু মীরা রহমান অনেক বোঝানোর পর যেতে রাজি হয়েছে। এই 4 বছরের মধ্যে মেঘের মেজো চাচি আর চাচা ছাড়া ওর দাদু বাড়ির কারো সাথে ওদের যোগাযোগ ছিল না। তাই মেঘের চাচ্চুরা বিয়ের সুতোয় ওদের ইনভাইট করে নিজেদের সম্পর্কটা আবার আগের মতো ঠিক করতে চাইছে। এই বিয়েতে প্রথমে আজম রহমান যেতে চাইছিলেন না, কিন্তু ভাইদের রিকোয়েস্টের জন্য বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। যতই হোক বড় ভাইদের কথা তো আর অমান্য করতে পারেন না। বিয়েটা ঢাকাতেই হচ্ছে। এখানে আবিরের বাবার একটা ফার্মহাউস আছে, বিয়ের আচার অনুষ্ঠান সব সেই বাড়িতেই হবে। মেঘের দাদু বাড়ির সব আত্মীয় স্বজনেরা সেখানেই আছেন। মেঘ ওয়াশরুম থেকে রেডি হয়ে বের হয়ে দেখে আহান ওর বেডের উপর বসে বসে ফোন টিপছে। মেঘ আহানের দিকে ভালো করে তাকালো। আহান হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা পাজামা আর পাঞ্জাবির উপরে সাদা রঙের কটি পরেছে। ফর্সা জিম করা বডিতে হলুদ পাগগাবিটা বেশ মানিয়েছে। বাম হাতে কালো রঙের একটা ব্যান্ডেড ওয়াচ। সিল্কি চুলগুলো কপালের উপরে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। মেঘ হা করে আহানের দিকে তাকিয়ে আছে। আহানের থেকে চোখই সরাতে পারছে না। ঘোর লাগা দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে মনে মনে বলছে, এই লোকটা এত সুন্দর কেন? ছেলেদের এত সুন্দর হতে নেই, তা কি এই লোকটা জানে না? আহান ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখল মেঘ হা করে ওর দিকেই তাকিয়ে আছে। মেঘ একটা সলিড লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গাটার নিচের স্কার্টটা কাঁচা হলুদ কালারের, টপসটা সাদা কালারের, সাথে হলুদ কালারের লং কটি। মাথায় সাদা জর্জেট হিজাব। চেহারায় কোনো রকম মেকআপ নেই। তাতেও মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের লেহেঙ্গাটা সেদিন আহানি পছন্দ করে কিনে দিয়েছিল, নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে। মেঘ প্রথমে ভেবেছিল আহানের পছন্দ করা কিছু কিনবে না, কিন্তু লেহেঙ্গাটা ওরও বেশ পছন্দ হয়েছিল, তাই আর অমত করেনি। আহান এক পা করে মেঘের দিকে এগিয়ে এসে নিজের এক হাত মেঘের কোমরে রাখল, তারপর একটানে মেঘকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আমার মতো একটা নিষ্পাপ বাচ্চা ছেলেকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ? এটা কি ঠিক মায়াপরি? এরপর আমি যদি নিয়েকে কন্ট্রোল করতে না পেরে তোমার সাথে ভুলভাল কিছু করে ফেলি তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। আহানের কথা কানে আসতেই মেঘের ঘোর কেটে গেল। ও ছিটকে আহানের থেকে দূরে সরে গেল। ওর হার্ট জোরে জোরে বিট করছে।
মনে হচ্ছে এখনই হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। এতক্ষণ কি করছিল সেটা ভাবতেই লজ্জায় মাথা নিচু করে ফেলল মেঘ। মনে মনে বলল, ছি মেঘ, তুই এতটা নির্লজ্জ কবে থেকে হলি? শেষ পর্যন্ত ওই অ্যাটিটিউডের দোকানটার দিকে এভাবে হা করে তাকিয়েছিলি? ছি, এই লোকটা মনে মনে কি ভাবছে? মেঘ নিচের দিকে চেয়ে হাতের আঙুল কোচলাচ্ছে। মেঘকে এভাবে লজ্জা পেতে দেখে আহানের বেশ মজা লাগছে। ভাবল মেঘকে আরেকটু লজ্জা দেওয়া যাক, তাই মেঘের আরেকটু কাছে গিয়ে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে আহান বলল, এটা তুমি কি করলে মায়াপরি? আমার দিকে এভাবে তাকিয়ে থেকে দিলে তো আমাকে নজর লাগিয়ে। এইবার আমার কি হবে? আহানের কথা শুনে মেঘ চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো। আর দাঁত কটমট করে মনে মনে বলল, এর মতো এও বড় রাম ছাগলকে নাকি আমি নজর দিব? ভাবা যায়? আর এমন ভাবে বলছে আমার কি হবে? যেন মনে হচ্ছে আমি ওনার ইজ্জত নেওয়ার চেষ্টা করছি। হায় আল্লাহ, এক বাটি পানি দেও, হয় আমি ডুবে মরি না হলে এইটারে চুবাইয়া মারি। মেঘ রাগে ফোঁস ফোঁস করতে করতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ফুলের গহনাগুলো এক এক করে পড়তে লাগল। রাগে মেঘের নাকের ডগা লাল হয়ে গেছে। মেঘ আয়নায় দেখতে পেল আহান ওর দিকেই একধানে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ও এক পলক তাকিয়েই আবার নিজের কাজে মনোযোগ দিল। মেঘ হালকা একটু মেকআপ করল, ঠোঁটে পাউডার পিঙ্ক কালারের লিপস্টিক দিল, চোখের নিচে চিকন করে কালো কাজল দিল। মেঘ যতক্ষণ ধরে সেজেছে ততক্ষণই আহান নিষ্পলক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়েছিল। সাজ কমপ্লিট করে মেঘ আহানের সাইড কাটিয়ে আসতে নিলেই আহান খপ করে মেঘের হাতটা ধরে ফেলে। তারপর মেঘকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেও মেঘের পিছনে দাঁড়ায়, এরপর পাগগাবির পকেটে হাত ঢুকিয়ে একটা একটা বক্স বের করে। মেঘ ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করছে আহান অ্যাকচুয়ালি কি করতে চাইছে। আহান বক্সটা থেকে একটা গোল্ড চেইন বের করে মেঘের গলায় পরিয়ে দিল। মেঘ হাত দিয়ে চেইনটা ধরে দেখতে লাগলো। চেইনটায় একটা লাভ শেপের লকেট আছে। লোকেটার মধ্যে এ লেখা। মেঘ তড়িঘড়ি করে চেইনটা খুলতে খুলতে বলল, আমি এটা পরব না। আহান মেঘের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, খবরদার মেঘ, একদম এটা খোলার চেষ্টা করবে না। মেঘ নিজের হাত আহানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, দেখুন এটা এ লেখা। আমি এটা কিছুতেই পড়তে পারবো না। কেন? মেঘ ক্ষেপে গিয়েই বলল, আজব তো, আমার নাম মেঘ না। তাহলে আমি এ অক্ষরওয়ালা লকেট চেইন কেন পরব? আহান তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি দিয়েছি তাই পরবে। দেখুন, এটা যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে সবার কাছে জবাবদিহি করতে হবে। সবাই আমাকে খারাপ ভাববে। আর এটা কার নামের লকেট? তোমাকে কতবার বলবো যে, কে কি ভাবলো বা বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর তোমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। কারণ এটা আমার নামের লকেট। এটা সবসময় পরে থাকবে, কখনো খোলার চেষ্টাও করবে না। অদ্ভুত তো, আমি আপনার নামের লকেট কোন দুঃখে পরব? আহান মেঘের হাত দুটো আলতো করে পিছনে নিয়ে মুচড়ে ধরে মেঘকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আহানের উষ্ণ নিঃশ্বাস মেঘের চোখে মুখে আচড়ে পড়ছে। মেঘ চোখ মুখ খিচে বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহান মেঘের কানের কাছে এসে লো ভয়ে যে বলল, মেঘপরি, তুমি সত্যিই কি এতটাই অবুঝ যে এটাও জানো না তুমি আমার নামের লকেট কেন গলায় পরবে? কোনো ব্যাপার না, এখন থেকে জানবে। যেই ভয়ঙ্কর আগুনে আমি 6টা বছর ধরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত পুড়েছি, সেই একই আগুনে আমি তোমাকেও পরব। তুমি ঠিক একদিন বুঝতে পারবে কতটা যন্ত্রণা নিয়ে আমি এতগুলো বছর বেঁচেছিলাম। আহানের কথাগুলো মেঘের মনের গভীরে গিয়ে কোথাও একটা সুপ্ত অনুভূতি তৈরি করছে। শিরদাঁড়া দিয়ে একটা একটা অদ্ভুত শীতল স্রোত বয়ে যাচ্ছে। মনের মধ্যে কেমন একটা অজানা অনুভূতি কাজ করছে। মেঘের ভাবনার মধ্যেই হঠাৎ আহান মেঘের হাতটা জোরে চেপে ধরল। মেঘ ব্যথা কুকিয়ে উঠল। আহান তীক্ষ্ণ কণ্ঠে বলল, ইউ নো মেঘ, আমি তোমাকে কখনো হার্ট করতে চাই না। একটা ফুলের টোকাও কখনো দিতে চাই না তোমার গায়ে। তাই প্লিজ কখনো এমন কোনো কাজ করবে না যাতে আমি তোমাকে হার্ট করতে বাধ্য হই। আর আমার অনুমতি ছাড়া যদি কখনো এই লকেটটা খোলার চেষ্টাও করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই লকেটটা তোমাকে সবসময় মনে করিয়ে দিবে তোমার জীবনের সাথে আহান নামের একজনের খুব গভীরভাবে অস্তিত্ব মিশে আছে। দিশাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের গাড়ি। গাড়িটার ভিতরে বসে আছে অভি, আহান আর মেঘ।
আহান ড্রাইভিং সিটে বসে ফোন টিপছে। অভি ওর পাশে বসে ফোনে গেমস খেলছে। আর মেঘ পিছনে বর্ষে বসে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। অভি গেমস খেলার মাঝে মাঝে চিল্লিয়ে বলে উঠছে, এই ধর ধর এটাকে, এই চলে গেল তো, মার মার মার, এই যা চলেই গেল। অভির এরকম চিল্লাচিল্লি শুনে আহান বিরক্তি নিয়ে বলল, ওই, তুই এই চিল্লাচিল্লিটা একটু বন্ধ করবি, নাকি তোকে তোর ফোন সহ লাউই দিয়ে গাড়ি থেকে বের করে দিব? অভি গেমস খেলতে খেলতে ফোনের দিকে চোখ রেখেই বলল, আমাকে যা বলার বল। খবরদার আমার ফোনকে ভুলেও কিছু বলবি না। এইটা আমার জান। তোর ওই জানের ভর্তা বানিয়ে আমি তোকে গেলাবো ইডিয়েট। বলেই আহান অভির হাত থেকে ফোনটা নিয়ে গেমসটা কেটে দিল। অভি চিল্লিয়ে বলল, আমার গেমস, আরেকটু হলেই আমি এই লেভেলটা পার করে যেতাম। শালা তুই আমার থেকে আমার জানকে কেড়ে নিলি, তোর জীবনেও কোনোদিন বিয়ে হবে না দেখে নিস। আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হু হো, শকুনের দোয়ায় গরু মরে না। তার মানে তুই মানছিস তুই একটা গরু? বলেই অভি হাহা করে হেসে দিল। অভির কথা শুনে মেঘও ফিক করে হেসে দিল। আহান রেগে মেঘকে উদ্দেশ্য করে বলল, শাট আপ। খুব হাসি আসছে তাই না? বেশি হাসলে একদম দাঁত ভেঙে দিব। অভি হাসতে হাসতে বলল, ওর দাঁত ভেঙে দিলে কি তুই গরু থেকে মানুষ হয়ে যাবি? এমনিতেই মেঘ চেইন পরতে চাইছিল না, সেই বিষয়টা নিয়ে আহানের মেজাজটা ভীষণ খারাপ হয়েছিল। তার উপর অভির এই তোত্তারাত্তারা কথাগুলো ওর রাগটা দ্বিগুণ বাড়িয়ে দিল। আহান রেগে অভির মাথাটা গাড়ির সামনে থাকা ডেস্কে চেপে ধরল। অভিও ওর এক হাত দিয়ে আহানের মাথাটা ডেস্কের সাথে চেপে ধরল। তারপর দুজনের হাতাহাতি শুরু হয়ে গেল। দুজন যে যাকে পারছে মারছে। একে অপরকে চিমটি কাটছে, সুরসুরি দিচ্ছে, শার্ট ধরে টানছে, চুল ধরে টানাটানি করছে, কিন্তু দুজনের মুখ থেকে একটা টু শব্দ বের হচ্ছে, যাকে বলই একদম সাইলেন্ট মারামারি। মেঘ হতবম্ব হয়ে বসে আছে। এত বড় ম্যাচিউর দুইটা ছেলে এভাবে বাচ্চাদের মতো মারামারি করছে। ভাবতেই মেঘের হেসে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। দিশা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সরি গাইস, একটু দেরি হয়ে গেল। কথাটা বলেই দিশার চোখ গেল অভি আর আহানের উপর। ওদের দুজনকে এভাবে মারামারি করতে দেখে দিশা হা করে ওদের দিকে তাকিয়ে রইল। অভি আহানের চুল টানতে টানতে বলল, এত দেরি কেউ করে মিস বিশা? দেখো তুমি এত দেরি করেছো দেখে আহান রেগে আমাকে মারছে। আর কি বলেছে জানো? ও নাকি ওয়েট করতে করতে একটা গরু হয়ে গেছে। দিশা রেগে বলল, দেখুন সবার আগে আপনি আমার নামটা ঠিক করে ডাকুন। কতবার আপনাকে বলবো আমার নাম বিশা নয় দিশা। সেদিন রেস্টুরেন্টে আপনি আমাকে অনেকবার বিশা বলেছেন। বাইরে ছিলাম তাই কিছু বলতে পারিনি। এখন আপনি আমাকে ঠিক নামে ডাকুন, না হলে আপনার খবর আছে। তাই নাকি? তা তুমি আমার কি করবে শুনি? তোমাকে তো আমি বিশা বলেই ডাকবো, দেখি কি করতে পারো। দিশা দাঁতে দাঁত চেপে আহানকে উদ্দেশ্য করে বলল, আহান ভাইয়া, আপনি এনাকে নাকের উপর একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিন তো। অভি চোখ বড় বড় করে বলল, কি সাংঘাতিক মেয়েরে বাবা, আমাকে মারার সুপারি দিচ্ছে। তোমাকে তো আমি জেলের ভাত খাওয়াবো। দিশা চেঁচিয়ে বলল, আপনাকে আমি পচা ডোবার পানি খাওয়াবো। অভি আহানকে এক হাত দিয়ে মারছে আর দিশার সাথে ঝগড়া করছে। মেঘ এতক্ষণ চুপচাপ বসে বসে এদের তামাশা দেখছিল। এবার আর সহ্য করতে না জোরে একটা চিৎকার দিয়ে বলল, শাট আপ পপ। একদম চুপ করো সবাই। মেঘের চিৎকারে অভি আহান একে অপরকে ছেড়ে দিল। দিশাও ঝগড়া থামিয়ে দিল। মেঘ বলল, আপনারা ডোবার পানি, খালের পানি, ডাস্টবিনের পানি যে যাকে পারেন খাওয়ান। কিন্তু প্লিজ আমাকে কোথাও একটা পৌঁছে দিয়ে আসুন। না হলে আমি আপনাদের চিৎকার চেঁচামেচি শুনে আমি পাগল হয়ে যাব। মেঘের কথা শুনে আহান গাড়ির মিররে তাকিয়ে নিজের চুল পাকগাবি ঠিক করে গাড়ি স্টার্ট দিল। দিশাও অভিকে একটা ভেংচি কেটে মেঘের পাশে উঠে বসল। দিশা গাড়িতে উঠতেই মেঘ দিশার গালে একটা চড় মেরে বলল, যতদিন যাচ্ছে তুই আস্তে আস্তে একটা ছ্যাঁচড়া হয়ে যাচ্ছিস। যখন তখন যেখানে সেখানে ঝগড়া শুরু করে দিস। দিশাকে থাপ্পড় মারতে দেখে অভি তৃপ্তির একটা হাসি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, এই না হলে আমার কিউট বোন আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। বলেই অভি মেঘের সাথে হাই ফাইভ করল। দিশা গালে হাত দিয়ে কাদো কাদো মুখ করে মেঘের দিকে তাকিয়ে আছে।
আহান ড্রাইভিং করতে করতে দিশাকে উদ্দেশ্য করে বলল, ডোন্ট ওয়ারি দিশা, তোমার সাথে আমি আছি তো। ওরা দুজন বেশি বাড়াবাড়ি করলে দুটোকে গাড়ি শুদ্ধ ধাক্কা দিয়ে খাদে ফেলে দিব। আহানের কথা শুনে দিশা খিলখিল করে হেসে দিল। আর অভি মুগ্ধ দৃষ্টিতে সেই হাসি দেখতে লাগল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 19। ফার্ম হাউজের পিছনের গার্ডেন এরিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে মিহির। জায়গাটা একদম নিরিবিলি বলা চলে। আশেপাশে কেউ নেই। গেস্টরা সহ এই বাড়ির সবাই সামনের দিকটায় আছে, যেখানে ইফাতের গায়ে হলুদ হচ্ছে সেখানে। ফার্ম হাউজের ছাদে ফেরি লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে, সেখান থেকে কিছুটা আলোর ছটা এসে বাগানটাকেও মৃদু আলোকিত করে তুলেছে। হালকা হালকা গানের শব্দও মিহিরের কানে ভেসে আসছে, সেই সাথে লোকজনের হাতে তালির আওয়াজও আছে। কিন্তু মিহিরের সেসব দিকে একটুও ভ্রুক্ষেপ নেই, ও ওর মতো করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া উড়াতে ব্যস্ত। ভাইয়া, তুই এখানে কি করছিস? সবাই তোকে টর্চ জ্বালিয়ে খুঁজছে আর তুই এইখানে দাঁড়িয়ে আছিস? আমার সাথে চল তাড়াতাড়ি। খুব পরিচিত একটা কণ্ঠস্বর কানে ভেসে আসতেই মিহির ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। দেখল মেঘ ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা টেনে দাঁড়িয়ে আছে। মিহির এক পলক মেঘের দিকে তাকিয়েই আবার ঘাড় সামনের দিকে ঘুরিয়ে নিজের সিগারেট খাওয়ায় মনোযোগ দিল। এমন একটা ভাব করছে যেন ও মেঘের ডাক শুনতেই পায়নি। মেঘ ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল আমার সাথে। মিহির কাট কাট গলায় জবাব দিল, তুই যা, আমি পরে আসছি। পরে না, মাম্মাম তোকে এখনই যেতে বলেছে। আমার সাথে চল প্লিজ, না হলে মাম্মাম আমাকে বকা দিবে। মিহির বিরক্তির স্বরে বলল, তোকে এখান থেকে যেতে বলেছি না? যা এখান থেকে প্লিজ, আমি একটু পরে আসছি। মেঘ মিহিরের দিকে এগিয়ে এসে ওর পিছনে দাঁড়িয়ে ঝাড়ি মেরে বলল, তোকে বললাম না মাম্মাম তোকে আমার সাথে নিয়ে যেতে বলেছে। আর এখানে এভাবে ভূতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বলতো? আমার সাথে চল বলছি। মেঘ, ডোন্ট ইরিটেট মি। এখান থেকে যা বলছি। আমার মাথাটা ভীষণ গরম হয়ে আছে। কখন কি করে বসবো ঠিক নেই। আমাকে একা থাকতে দে প্লিজ। মেঘ মুখ বাঁকিয়ে বলল, তোর রাগ থাকে না কখন আমাকে একটু সেটা বলবি? যখন তখন তোর রাগ সপ্তম আসমানে চড়ে বসে। কারণে অকারণে এত রেগে যাস কেন বলতো? এত রাগ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জানিস না? আর এখানে আসার পর এমন তো কিছুই ঘটল না, যাতে তুই রেগে যেতে পারিস। তারপরেও যে কেন রেগে বোম হয়ে আছিস আল্লাহ জানে। মেঘের কথায় মিহির আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারল না। সিগারেটটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মেঘের দিকে ঘুরে চেঁচিয়ে বলল, কখন থেকে তোকে এখান থেকে যেতে বলছি, কথা কানে যায় না? লাই দিতে দিতে একেবারে মাথায় উঠে গেছিস, বড়দের কোনো কথাই শুনতে চাস না। কখন থেকে কানের কাছে এসে বকবক করেই যাচ্ছিস। বিরক্তিকর মেয়ে একটা। মিহিরের কথায় মুহূর্তেই মেঘের ঠোঁটের মুচকি হাসিটুকু গায়েব হয়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠল। মিহির ওকে বিরক্তিকর মেয়ে বলেছে, এটা যেন মেঘ কিছুতেই মেনে নিতে পারছে। ওর খুব কষ্ট হচ্ছে। মিহির আগে ওর সাথে কখনো এভাবে কথা বলেনি। মেঘের একদিকে যেমন কষ্ট হচ্ছে তেমনি মিহিরকে সিগারেট খেতে দেখে রাগও লাগছে। মেঘ থমথমে গলায় বলল, তুই স্মোক কেন করছিস? জানিস না এইসব মাম্মাম বাবাই একদম পছন্দ করে না? আর তাছাড়া বাড়ি ভর্তি লোকজন কেউ যদি তোকে এভাবে সিগারেট খেতে দেখে কি ভাববে বলতো? আর তুই তো কখনো স্মোক করিস না, তাহলে আজকে কেন করছিস? কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আর জাস্ট নিতে পারছি না। এদের এত ন্যাকামো দেখে ইচ্ছে করছে এদের সবাইকে খুন করে ফেলি। মেঘ এবার ভালো করেই বুঝতে পারল মিহির কেন এত রেগে আছে। ও চাপা স্বরে মিহিরকে বলল, দেখ ভাইয়া, এখানে এভাবে চেঁচামেচি করে অযথা সিন ক্রিয়েট করিস না। এতে আমাদেরই ফেসলস হবে। যা হচ্ছে চুপচাপ দেখে যা। মিহির হাতে ক্লাব দিতে দিতে মেঘের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, ওয়াও, এখন তো দেখছি আমার বোনও খুব ভালো ন্যাকামো করতে জানে। যা হচ্ছে সেগুলো আমাকে চুপচাপ মেনে নিতে বলছিস? সবকিছু ভুলে গেলি? এরা আমাদের সাথে ঠিক কি করেছে সেটা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলি বলতো? আজকে যেই মানুষগুলো আমাদের মাথায় তুলে নাচছে তারা একসময় আমাদের কিভাবে কথায় কথায় অপমান করত মনে নেই? তোর ওই ডাইনি চাচি যে আমাকে সবসময় গুন্ডা,
রাস্তার ছেলে বলে ডাকতো সে আমাকে আজকে মিহির বাবা বলে সম্বোধন করছে। আর আমার মাকে সবসময় দুঃসচরিয়া, ভিখারির বাচ্চা বলে ডেকেছে আর এখন সেই ভিখারির বাচ্চাকে নিজের হাতে মিষ্টি খাওয়াচ্ছে। কারণ ওরা যাকে আগে ভিখারির বাচ্চা ভাবত সে আসলে একজন বিজনেস টাইকুনের মেয়ে, যার বাবা ভাইয়েরা চাইলে তোর ওই ডাইনি চাচির মতো হাজারটা মহিলাকে নিজেদের বাড়ির কাজের লোক বানিয়ে রাখতে পারত। এখন মীরা রহমানের আসল পরিচয় জানতে পেরে আমাদের প্রতি ভালোবাসা একদম উতলে উঠছে। আর তুইও কি সুন্দর সবকিছু ভুলে এদের সাথে হেসে হেসে কথা বলছিস। মেঘ একটা তাচ্ছিল্য হাসি দিয়ে কান্নাভেজা কণ্ঠে বলল, আমি কিছুই ভুলে যাইনি ভাইয়া, শুধু ভুলে যাওয়ার নাটক করছি। এদের দেওয়া প্রত্যেকটা আঘাত আমার এইখানে বুকের বাম পাশে হাত রেখে গেঁথে আছে। হাজার চেষ্টা করেও সেগুলো ভুলতে পারি না। ভাইয়া, তোর মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমাদের স্কুলের একটা অনুষ্ঠানে গানের কম্পিটিশন হয়েছিল? সেখানে আমি আর জেরিন গানের প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, আর পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। কিন্তু জেরিন কি করেছিল, আমার জেতা পুরস্কারটাও নিবে বলে জেদ করেছিল। আর আমি ওই প্রাইজটা ওকে দিব না বলে ওটা নিয়ে লুকিয়ে রেখেছিলাম। তাই বড় ফুপি আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। শুধু তাই নয়, মাম্মাম তো আমাকে লাঠি দিয়েও মেরেছিল। আর ফাইনালি আমার প্রাইজটা সবাই জেরিনকে দিয়ে দিল। জানিস সেদিন আমি খুব কেঁদেছিলাম। মনে মনে ঠিক করেছিলাম কোনোদিন আর গান গাইব না। ইনফ্যাক্ট শুধু গান কেন, কোনো অনুষ্ঠানেই আর পার্টিসিপেট করব না। তারপর থেকে নাচ, গান, খেলাধুলা থেকে আমি 100 হাত দূরে থাকতাম। যেই আমি সবসময় সবকিছুতে ফার্স্ট হতাম সেই আমি একটা বিগ লুজার হয়ে গিয়েছিলাম। মেঘের কথা শুনে মিহিরের হুঁশ আসলো। এতক্ষণ ও মেঘকে কি বলেছে সেগুলো সব মনে পড়ে গেল। কত বড় বোকামি করে ফেলেছে সেটা ভেবে নিজেকেই নিজে মনে মনে হাজারটা গালি দিচ্ছে। এই 4টা বছর ধরে শুধু চেষ্টা করেছে মেঘ যেন ওর পুরনো সব স্মৃতিগুলো ভুলে যায়, লাইফে মুভ অন করে। আর আজ কি করলো, বোকার মতো পুরনো স্মৃতিগুলো আবার সব মনে করিয়ে দিল। মেঘ বলল, জানিস ভাইয়া, জেরিন আমার সব পছন্দের জিনিসগুলো নিয়ে নিত। মাঝে মাঝে খুব কষ্ট হতো, আবার মাঝে মাঝে ভাবতাম থাকো তো আমার বোন হয়, আমার জিনিস নিবে না তো কারটা নিবে। সব ভুলগুলো ওর বাচ্চামো ভেবে ক্ষমা করে দিয়েছি। ওর অন্যায়গুলো বড়দের থেকে লুকিয়েছি। আর ও কি করলো, পুরো বিয়ে বাড়ির মানুষের সামনে আমাকে অপমান করলো, আমাকে ক্যারেক্টারলেস প্রমাণ করলো। যেই ছেলেটাকে আমি কোনো দিন নিজের চোখেই দেখিনি, সেই ছেলেটা নাকি আমার বয়ফ্রেন্ড, ওরা নাকি তার সাথে আমাকে হোটেলেও যেতে দেখেছে। আর আমার চাচি কি বলেছিল, আমার নাকি ওনার ছেলের বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। আর বাকিরা সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছিল, সেই দিন কেউ কিচ্ছু বলেনি। সবাই শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভেবেছে। আমার কথা কেউ ভাবেনি, কেউ না। কথাগুলো বলতে বলতে মেঘ ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ ছিল একটু বলবি? আমি তো সব সময় সবার বাধ্য হয়ে চলেছি। কারো কথা কখনো অমান্য করিনি, কারো সাথে কখনো বেয়াদবি করিনি। তাহলে কেন আমার সাথে এমনটা হলো? কেন জেরিন আমাকে এতটা কষ্ট দিল? আমি তো ওকে আমার আপন বোনের মতো ভালোবাসতাম, তাহলে ও কেন আমাকে আপন করে নিতে পারল না? কেন এভাবে আমাকে সবার সামনে ছোট করল? কেন সেদিন বিয়ে বাড়িতে কেউ চিৎকার করে বলতে পারল না, মেঘ খারাপ মেয়ে নয়, মেঘের কারো সাথে অবৈধ সম্পর্ক নেই? কেন আমি বিনা দোষে শাস্তি পেয়েছিলাম? কেন সবাই আমাকে দুঃসচরিয়া নষ্টা মেয়ে বলেছিল? সেদিন সবাই শুধু নিজেদের স্বার্থের কথা ভেবেছে, আমার কথা কেউ ভাবেনি, কেউ না। আমি কোনো অন্যায় না করেও সবার চোখে খারাপ হয়ে গিয়েছিলাম। মিহির শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে মেঘকে দেখছে। ইচ্ছে করছে নিজের হাতে নিজের গলাটা টিপে দিতে। কেন যে রাগের মাথায় মেঘকে ওই কথাগুলো বলতে গেল? মেঘ হাতের উল্টোপিঠ দিয়ে চোখ থেকে গালে গড়িয়ে পড়া পানিটুকু মুছে বলল, আমি হাজার চেষ্টা করেও ওই 15 দিনের কথা এখনো ভুলতে পারিনি। ওই 15টা দিনের এক একটা দিন আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। ঠিক মতো খাইনি, ঘুমাইনি। সারাক্ষণ শুধু কেঁদেছি। তোর মনে আছে, বিয়েটা ভেঙে যাওয়ার পর তুই একদিন আমাকে অনেক জোর করে মন ভালো করার জন্য বাইরে নিয়ে গিয়েছিলি? সেদিন লোকজনেরা আমাকে কি বলে অপমান করেছিল? আরে যারা আমাকে সবসময় নম্র,
ভদ্র, সভ্য মেয়ে বলে আমার প্রশংসা করতে ক্লান্ত হতো না। তারা আমাকে এমন কোনো গালি ছিল না যেগুলো দেখোনি। ওদের বলা সেই কটু কথাগুলো মনে পড়লে আজও আমার শরীরটা ঘিন ঘিন করে ওঠে। আমাকে রাস্তায় অপমান করে শুধু ওনারা শান্ত হয়নি, বাড়িতে এসে অবধি আমাকে গালি গালাজ করে গিয়েছিল। সবাই শুধু কয়েকটা এডিট করা পিক দেখে আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা পুরো বদলে দিয়েছিল। মেঘের কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছে। মিহির এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, সরি রে বনু, আমি বুঝতে পারিনি তুই আমার কথায় এতটা হার্ট হয়ে যাবি। আম রিয়েলি ভেরি সরি। জানিসই তো আমি রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। পাগলের মতো অজগুবি কথা বলি। সেই আজেবাজে কথা শুনে এত কষ্ট পাওয়ার কোনো মানে আছে বল? মেঘ একটা ধাক্কা দিয়ে মিহিরকে নিজের থেকে সরিয়ে দিল। তারপর চেঁচিয়ে বলল, হেই ডোন্ট টাচ মি। তুই আমাকে একটুও ভালোবাসিস না। তুইও আমাকে আজকে বিরক্তিকর মেয়ে বললি। ওদের মতো তুইও আমাকে সহ্য করতে পারিস না। সবার মতো তুইও আমাকে হেট করিস। মেঘের কথায় মিহির একদম হতবম্ব হয়ে গেল। মেঘ যে ওকে ভুল বুঝেছে সেটা ভালো করেই বুঝতে পারছে। নিজের অজান্তেই বোনকে এতটা কষ্ট দিয়ে ফেলল। এবার কি করবে ও? ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 20। মেঘের কথায় মিহির একদম হতবম্ব হয়ে গেল। মেঘ যে ওকে ভুল বুঝছে সেটা ভালো করেই বুঝতে পারছে। নিজের অজান্তেই বোনকে এতটা কষ্ট দিয়ে ফেলল। এবার কি করবে ও? কোন মুখে ক্ষমা চাইবে মেঘের কাছে? আর মেঘ কি কোনোদিন ওকে ক্ষমা করবে? যদি ওর ছোট বুড়িটা ওর সাথে আর কখনো কথাই না বলে তখন কি হবে? এসব ভেবেই মিহিরের মনে বোনকে হারানোর ভয়টা জেঁকে বসেছে। মেঘ হেঁচকি দিতে দিতে বলল, ওরা মাম্মামের সাথে, তোর সাথে সব সময় কি রকম ব্যবহার করত সেগুলো আমি ভুলিনি। মাম্মাম একজন বি বি এস ডক্টর হওয়া সত্ত্বেও ওরা মাম্মামকে জব করতে দেয়নি। আর বাবাইও কিচ্ছু বলেনি, শুধু কাকিমণির কথা চুপচাপ মেনে নিয়েছে। মাম্মামের প্রত্যেকটা এক্সামের রেজাল্ট এত ভালো ছিল, তাও ওরা মাম্মামকে একজন হাউস ওয়াইফ বানিয়ে রেখেছিল। আর সারাদিন শুধু মাম্মামকে খোঁটা দিয়ে বলতো তোমার এই বাড়ির বউ হওয়ার কি যোগ্যতা আছে। আর মাম্মাম সেগুলো চুপচাপ সহ্য করে নিত। কখনো ওনাদের মুখের উপরে কথা বলতো না। ওদের প্রত্যেকের কটু কথাগুলো আমার মনে গেঁথে আছে, যেগুলো শত চেষ্টা করেও ভুলে যাওয়া সম্ভব না। কিন্তু কি বলতো, আমি তো আর তোদের মতো নই যে কথায় কথায় মারামারি করব, ভাঙচুর করব। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না। আর বড়দের সাথে তো একদমই বেয়াদবি করতে পারি না। কারো সাথে যদি একটু রেগেও কথা বলি তাহলে প্রচণ্ড গিল্টি ফিল হয়। মনে হয় যেন আমি নিজের অজান্তেই কাউকে খুব কষ্ট দিয়ে ফেললাম। খুব খারাপ লাগে, কান্না পায়। আল্লাহ আমাকে কারো সাথে রুঢ়লি কথা বলার শক্তিটা দেয়নি। সেটা কি আমার দোষ? এবার তোরা যদি এটাকে ন্যাকামো বলিস তাহলে তাই। মিহির অসহায় কণ্ঠে বলল, সরি বনু, আমার ভুল হয়ে গেছে। এবার কান্না থামা প্লিজ। আমি কখনো আর তোকে এভাবে বলবো না। কোনোদিন বকবো না। তাও প্লিজ এভাবে কাঁদিস না। এইভাবে কাঁদলে তুই অসুস্থ হয়ে পড়বি। প্লিজ সোনা, আর কাঁদিস না। মেঘ চিল্লিয়ে বলল, অসুস্থ হলে আমি হব তাতে তোর কি? আমি মরে গেলেও বা তোর কি? তুই আমাকে একটুও ভালোবাসিস না। তুইও আমাকে ওদের মতো অসহ্যকর মেয়ে বলেছিস। আমি আর কখনো তোর সাথে কথা বলবো না। তোর ধারে কাছেও যাব না। আমি এখনই এখান থেকে চলে যাব। এখানে কিছুতেই আর থাকবো না। তোরা সবাই খুব খারাপ। কথাগুলো বলেই মেঘ দৌড়ে সেখান থেকে চলে গেল। মিহিরও ছুটে ওর পিছনে পিছনে গেল। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে এসেই এত লোকজনের ভিড়ের মধ্যে মেঘকে হারিয়ে ফেলল। মিহির এদিক সেদিকে হন্যে হয়ে মেঘকে খুঁজতে লাগল। আহানের একটা জরুরি ফোন এসেছিল, তাই ও ফার্ম হাউজের একদম সামনে যেখানে সবার গাড়িগুলো পার্ক করা আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ভিতরে এত মানুষের চেঁচামেচির শব্দে ফোনে ভালোভাবে কথাই বলতে পারছিল না, তাই বিরক্ত হয়ে এদিকটায় চলে এসেছে। আহান হেঁটে হেঁটে ফোনে কথা বলছিল, তখনই দেখল মেঘ কাঁদতে কাঁদতে এই দিকেই আসছে। মেঘকে এভাবে কাঁদতে দেখে আহান অবাক হয়ে গেল। দ্রুত ফোনের অপর পাশের ব্যক্তিকে উদ্দেশ্য করে এক্সকিউজ মি, আমি আপনার সাথে পরে কথা বলছি বলে ফোনটা কেটে দিল।
তারপর ফোনটা পকেটে ঢুকিয়ে দ্রুত পায়ে মেঘের দিকে এগিয়ে গেল। মেঘ দৌড়ে গিয়ে আজম রহমানের গাড়ির সামনে দাঁড়ালো। ড্রাইভার গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপছিল। মেঘ নাক টেনে টেনে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আমাকে বাড়িতে নিয়ে চলুন প্লিজ। ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন মামুনি? আমি আর এখানে থাকব না। কিন্তু কেন মামুনি? তোমরা একটু আগেই তো এখানে আসলে আর এখনই চলে যাবে। আর এভাবে কাঁদছো কেন? স্যার ম্যাম ওনারা কোথায়? মাম্মাম বাবাই কোথায় আছে আমি জানি না। আমি শুধু এখান থেকে যেতে চাই ব্যাস। আহান এসে মেঘের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে হন্তদন্ত জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন মেঘ? কাঁদছো কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? মেঘ চোখের পানি মুছতে মুছতে বলল, না আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি বাসায় যাব। কেউ কিছু বলেনি তাহলে কাঁদছো কেন? মেঘ ঝাড়ি মেরে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই কাঁদছি, আপনাকে বলবো কেন? আপনি যান এখান থেকে। আমি বাসায় যাব। আহান মুখ থেকে বিরক্তিকর একটা শব্দ উচ্চারণ করে রাগী কণ্ঠে বলল, স্টপ ক্রাইং মেঘ। আমি যেটা জিজ্ঞেস করছি আগে সেটার জবাব দেও, তোমাকে কে কি বলেছে? জেরিন আবির ওরা কেউ তোমাকে কিছু বলেছে? বললাম না আমাকে কিছু বলেনি। তাও বারবার একই প্রশ্ন কেন করছেন? আর আমার কোনো বিষয় নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। মেঘের কথায় আহান ভীষণ রেগে গেল। ও মেঘের হাত ছেড়ে দিয়ে ওর গাল জোরে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, ভালো কথা বললে তুই কানে শুনতে পাস না তাই না? কখন থেকে আমি একটা প্রশ্ন করে যাচ্ছি আর তুই সেটার জবাব দেওয়ার প্রয়োজনই মনে করছিস না। এত সাহস পাস কোথা থেকে তুই? আহান এত জোরে মেঘের গাল চেপে ধরেছে যে ব্যথায় মেঘের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেঘ বাধ্যা পাচ্ছে দেখে আহান মেঘের গাল ছেড়ে দিল। মেঘের কান্নার মাত্রা এবার আগের থেকে আরও বেড়ে গেল। অতিরিক্ত কান্নার ফলে মেঘের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ও হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। মেঘকে এভাবে কাঁদতে দেখে আহান অস্থির হয়ে গেল। মেঘের কাছে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইটস ওকে। তোমাকে কিচ্ছু বলতে হবে না। কান্না থামাও প্লিজ। মেঘ এক হাত আহানের পিঠে দিয়ে ওর শার্ট করে ধরে বলল, আমি এখানে থাকবো না প্লিজ। আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে এখান থেকে নিয়ে চলুন প্লিজ। এখানে আর এক মুহূর্ত থাকলে আমি মরেই যাব। আহান মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মেঘ পরি কান্না থামাও প্লিজ। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। আর এক মুহূর্তও এখানে থাকব না। তুমি যা চাইছো তাই হবে। প্লিজ স্টপ ক্রাইং না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। মেঘ আহানের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বিড়বিড় করে বলছে আমাকে আর কেউ ভালোবাসে না। সবাই খুব পচা। আহান কান গাড়া করে শোনার চেষ্টা করছে মেঘ ঠিক কি বলছে। হঠাৎ ও অনুভব করল মেঘ নিজের সব ভার ওর উপর ছেড়ে দিয়েছে আর কান্নাটাও বন্ধ হয়ে গেছে। আহান ভালো করে মেঘের দিকে তাকাতেই দেখল মেঘ অজ্ঞান হয়ে। আহান মনে মনে বলল যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ও মেঘকে পাঁচকোলে তুলে নিল। তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আপনাকে যেতে হবে না। আমি ওকে আমার গাড়িতে করে নিয়ে যাচ্ছি। আর এই বিষয়ে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। যা বলার আমি বলে দেব। গায়ে হলুদের স্টেজের সামনের একটা চেয়ারে বসে আছে আহির, ওর পাশেই বসে আছে দিশা। আহির মেসেঞ্জারে চ্যাটিং করছে আর দিশা ইয়ারফোন দিয়ে গান শুনছে। অভি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে খেতে খেতে দিশার পাশে এসে বসে একটানে দিশার কান থেকে ইয়ারফোনটা খুলে দিল। তারপর দিশাকে উদ্দেশ্য করে বলল, কি হলো মিস বিশা, হলুদের অনুষ্ঠানে এসে পাতের গায়ে হলুদ না ছুঁয়ে এখানে এভাবে বসে বসে গান শুনছেন? গায়ে হলুদ ছোঁয়াবেন কখন? দিশা অভির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমি কি পাতের গায়ে হলুদ ছোঁয়ানোর জন্য এখানে এসেছি নাকি? আমি তো এসেছি পাতের বোন প্লাস ভাইয়ের বউয়ের সাথে পুরনো হিসাব চুকাতে। মানেটা না হয় একটু পরেই দেখতে পারবেন। দিশার কথা শুনে অভি বেশ অবাক হলো। মনে মনে বলল এইটুকু পুচকে একটা মেয়ে তারও আবার এত অ্যাটিটিউড। আল্লাহ জানে এই মেয়ে আবার কি করতে চলেছে। পাশ থেকে আহির বলল, দিশা বেবি যা কাজে লেগে পড়। শুভ কাজে দেরি করে লাভ নেই। ওকে ব্রো। বলেই দিশা চেয়ার থেকে উঠে সোজা স্টেজের দিকে চলে গেল। সেখানে অনেকেই আছে।
কেউ বরের সাথে বিভিন্ন পোজে পিক তুলছে, কেউ বরকে মিষ্টি খাওয়াচ্ছে, কেউ বা আবার হলুদ ছোঁয়াচ্ছে। স্টেজের একপাশে বসে ডিজেরা গান বাজাচ্ছে। দিশা ওদের কাছে এসে ওদেরকে গান বন্ধ করতে বলল, তারপর ওদের কাছ থেকে একটা মাইক নিয়ে স্টেজের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, এটেনশন প্লিজ গাইস, আমি একটা জরুরি অ্যানাউন্সমেন্ট করতে চাই। দিশার কথায় সবাই বেশ আগ্রহ নিয়ে ওর দিকে তাকালো। দিশা মাইক হাতে নিয়ে একটু সামনে এগিয়ে গিয়ে জেরিনের সামনে দাঁড়ালো, তারপর ওর হাত ধরে টেনে স্টেজে নিয়ে আসলো। ঠোঁটে রহস্যসূচক একটা হাসি ফুটিয়ে বলল, আমি আর জেরিন একসময়ে খুব ভালো বন্ধু ছিলাম। কিছু বছর আগে কোনো একটা কারণের জন্য আমি ঢাকায় চলে আসি, তারপর আর ওদের সাথে আমার যোগাযোগ করা হয়ে উঠেনি। আজকে এতগুলো বছর পর আবার জেরিনকে দেখে আমি যে কতটা খুশি হয়েছি তা আপনাদের জাস্ট বলে বুঝাতে পারবো না। ওকে যে কতটা মিস করতাম সেটা শুধু আমিই জানি। এতগুলো বছর পর আমাদের দেখা হলো, তাই আমি চাইছি আমরা দুজন একসাথে একটা বলিউড গানে ডুয়েট ডান্স করব। দিশার কথা শুনে জেরিন যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো রসগোল্লার মতো করে দিশার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি কি কানে ভুল শুনছি? যেই মেয়ে আমাকে দুচোখে সহ্য করতে পারত না, সে নাকি আমাকে মিস করেছে, এটাও কি সম্ভব? জেরিন কথাগুলো বিড়বিড় করে বললেও দিশা ঠিকই শুনতে পেয়েছে। ও গিয়ে জেরিনকে আলতো করে জড়িয়ে ধরে কানে কানে বলল, এত শোকড হওয়ার কিছুই নেই বেবস। তোকে আমি আগে যতটা ঘৃণা করতাম এখন তার থেকেও 100 গুণ বেশি ঘৃণা করি। পারলে তো তোকে এখনই নিজের হাতে খুন করে ফেলতাম। আর একটু আগে যেগুলো বললাম ওগুলো তো জাস্ট একটু ড্রামা করলাম। দেখালাম ড্রামাটা শুধু তুই একাই করতে পারিস না, আমরাও একটু আধটু পারি। এন্ড বাই দা ওয়ে হেরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। জেরিন দাঁতে দাঁত চেপে বলল, আমাকে হারানোর যোগ্যতা তোর মতো লুজারের নেই। আমি সব কিছুতে সব সময় টপে থাকি আর এবারও আমিই জিতব। তুই নিজে এটা ডিসাইড কর যে তুই হেরে যাওয়ার পর কোথায় গিয়ে মুখ লুকাবি। দিশা জেরিনকে ছেড়ে দিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে, কাম অন সুইটহার্ট, আমরা দুজন ফেস অফ করছি না, ডুয়েট করছি। আমি যদি হেরে যাই তাহলে তো তুইও হেরে যাবি। দিশার কথায় জেরিন থতমত খেয়ে গেল। সত্যি তো, দিশা হেরে গেলে তো ও হেরে যাবে। জেরিন তোতলাতে তোতলাতে বলল, তত কি হয়েছে, আমি তোর থেকে ভালো নেচে দেখাবো। সেটা তো সময়ই বলে দিবে। বলেই দিশা সেখান থেকে চলে গেল। মিহির মেঘকে খুঁজতে খুঁজতে ফার্ম হাউজের ছাদে এসেছিল। তখনই দিশার অ্যানাউন্সমেন্ট শুনতে পেল। মিহির বিড়বিড় করে বলল, এইটার মাথায় আবার কি খিচুড়ি পাকছে কে জানে? কি সব আজগুবি কথা বলছে। ও আর জেরিন নাকি খুব ভালো বন্ধু ছিল। ওর তো জেরিনকে দেখলেই ঝাল লাগত, এক মুহূর্তের জন্যও জেরিনকে সহ্য করতে পারত না। এক একটা এক এক ধরনের, আরেকজন কোথায় গিয়ে যে বসে আছে কে জানে। এইটুকু সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল। হঠাৎ মিহিরের ফোন বেজে উঠল। মিহির পকেট থেকে ফোন বের দেখল আহান মেসেঞ্জারে ভিডিও কল দিয়েছে। মিহির ফোনটা রিসিভ করতেই দেখল আহান এক হাতে ড্রাইভিং করছে, আরেক হাতে ফোন ধরে আছে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, মেঘকে কে কি বলেছে মিহির? ও কাঁদছিল কেন? আহানের প্রশ্নের জবাব না দিয়ে উল্টে মিহির আহানকে প্রশ্ন করল, মেঘকে কোথায় দেখেছ ভাই? ও এখন আমার সাথেই আছে। আগে আমার প্রশ্নের জবাব দে। ওকে কে কি বলেছে? মিহির অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে তখন যা যা ঘটেছিল একে একে সব বলে দিল। আহান রাগী কণ্ঠে বলল, ওয়াও গ্রেট, খুব ভালো কাজ করেছেন। এবার আপনার বোনের অবস্থাটাও একটু দেখেন। বলেই আহান ওর ফোনটা ঘুরিয়ে ধরল। মিহির দেখল পিছনের সিটে মেঘ নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। মিহির আঁতকে উঠে বলল, কি হয়েছে ওর? ওভাবে শুয়ে আছে কেন? অতিরিক্ত কান্নার ফলে সেন্সলেস হয়ে গেছে। আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। কেউ ওর কথা জিজ্ঞেস করলে যা খুশি একটা কিছু বলে ম্যানেজ করে নিস। আর আজকে যেই ভুলটা করলি ভবিষ্যতে এরকম ভুল যেন না হয়, তাহলে তোকে শাস্তি দিতে আমার দ্বিতীয়বার হাত কাঁপবে না। বলেই আহান ফোনটা কেটে দিল। 828, বিকেল 5:24 তিশামণি, সারিকা সাইফা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিল। দিশা এসে সারিকা সাইফাকে উদ্দেশ্য করে বলল, এই টুইনজ, এবার সেলফি তোলা বাদ দিয়ে আসল কাজটা কর। নাচের ভিডিওটা খুব ভালোভাবে করবি, যাতে কোনো এক জায়গা থেকে যেন একটা স্টেপও মিস না হয়। সাইফা বলল,
কামনো আপি টেইক এ চিল পিল। কোনো কিছু মিস হবে না। ইউ নো হোয়াট? আমরা মানুষকে খুব ভালো করে বাস দেই। সারিকা দিশাকে উদ্দেশ্য করে বলল। বেস্ট অফ লাক আপি। অভি ওদের কাছে এসে বলল। তোরা সবাই মিলে কি করতে চাইছিস বলতো? দিশা ঝাড়ি মেরে বলল। সেটা আপনাকে বলবো কেন? সরুন সামনে থেকে। যেটা হবে সেটা তো দেখতেই পাবেন। বলেই দিশা গিয়ে স্টেজে উঠল। ওর পিছনে পিছনে জেরিনও উঠল। ওরা স্টেজে উঠতেই সব লাইটগুলো অফ হয়ে গেল, শুধু দুইটা স্পটলাইট এসে ওদের দুজনের উপরে পড়ল। গান শুরু হতেই দুজন নাচ শুরু করল। দুজনই বেশ ভালোই নাচছে। নাচের এক পর্যায়ে এসে দিশা জেরিনকে ল্যাং মারল। সাথে সাথে জেরিন পড়ে গেল আর দিশাও ইচ্ছে করে স্টেজ থেকে পড়ে যাওয়ার নাটক করল। দিশা স্টেজ থেকে বাইরে পড়তেই লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং হওয়ার 2 সেকেন্ডের মধ্যেই জেরিনের চিৎকার সবার কানে ভেসে এলো। আর সাথে সাথে কারেন্টও চলে এলো। কারেন্ট আসতেই বিয়ে বাড়ির সবাই স্টেজের দিকে তাকালো। তাকিয়েই হতমম্ব হয়ে গেল। কেউ কেউ তো ভয়ে জোরে চিৎকারও দিল। সারিকা, সাইফা, দিশা ওরাও অবাক হয়ে গেল। যা করতে চেয়েছিল তার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হবে তা ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। চলবে।